সম্মানিত দর্শক, পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় মেডিকেল ট্যুরিজম। তো মেডিকেল ট্যুরিজম নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে একজন ডাক্তার উপস্থিত আছেন, যিনি সার্জারি বিশেষজ্ঞ। আমরা আজকে ওনার সাথে শুনবো মেডিকেল ট্যুরিজম কী, মেডিকেল ট্যুরিজমে কেন মানুষ বাংলাদেশ থেকে দেশের বাইরে বেশি চিকিৎসা নিতে যাচ্ছে, আমাদের চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা, বা চিকিৎসা ব্যবস্থা মার্কেটিংয়ে কোনো ত্রুটি আছে কিনা, বা এর আসল ব্যাপার কি, কেন মানুষ দেশের বাইরে যাচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার আবু বকর সিদ্দিকী ফয়সাল। ফয়সাল, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? এই তো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, আপনি জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক সংখ্যক রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যায়। তো এরকম সবগুলোই কি তারা খুব জটিল রোগের কারণে যায়, নাকি খুব অল্প অল্প সমস্যাতেও দেশের বাইরে যায়? আপনার কি মনে হয়? ঠিক, যদি এটার উত্তর দিতে হয়, এটা আসলে একটা বড় ধরনের ঘটনার অংশ, বা হচ্ছে যদি একটা বড় বিষয়, এটা খুব ছোট কথায় আসলে এভাবে ব্যাখ্যা করা কঠিন। তারপর আমি যদি বলি, এই যুগটা আসলে হচ্ছে মার্কেটিংয়ের যুগ, মানে প্রচারণার। আমরা বলি না, প্রচারেই প্রসার। মানে আমাদের বাংলাদেশ ছাড়া যদি আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি, আমাদের যারা সবচেয়ে কাছের, এই দেশটা হচ্ছে ধরেন মিডিয়াতে বা মার্কেটিংয়ে শুধু তাদের নিজেদের দেশে না, ওরা হচ্ছে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী প্রায় অনেকগুলো দেশেই তাদের চিকিৎসাটাকে নিয়ে আমাদের মাঝে প্রচারণা করতে পারছে। এটা তাদের একটা সফলতা বলতে পারেন। তো এই ফলে হয় কি, মানে আমাদের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ইন্ডিয়াতেই মনে হয় সব ভালো ভালো ডাক্তাররা থাকে। তো এর ফলে হচ্ছে সব যে রোগ খুব জটিল জটিল রোগ নিয়ে ওখানে যায় তা না। দেখা যায় যে যার হয়তো বাইরে যাওয়ার তেমন সামর্থ্যও নাই, ঝোঁকের বসে অনেকজনের থেকে শুনছে যে ও ওখানে গিয়ে ক্যান্সার থেকে ভালো হয়ে গেছে, সে এরকম অনেক বড় রোগ থেকে ভালো হয়ে গেছে, তখন চিন্তা করে যে তাহলে আমিও যাই, তাহলে আমিও একবারে এরকম ভালো হওয়ার একটা মানে তার মধ্যে এরকম ইচ্ছা জাগে। আর সেকেন্ড যদি কথা বলেন, এটা তো একটা মানুষের নিজের ইচ্ছা, তার মানে অধিকার আছে যে সে চিকিৎসা কোথায় নিবে, তার স্বাধীনতা আছে অবশ্যই। সুতরাং মানে প্রথম কারণ হিসেবে আসলে মার্কেটিং ওরা খুবই স্ট্রং। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে ওরা বেশ করে রিসেন্ট সময়গুলোতে ওরা বাংলাদেশে প্রচুর ওদের অক্ষত অথবা খুবই বিখ্যাত, আমি কাউকে দেখি নাই, মানে এমন কোনো ডাক্তারের নাম শুনি যাদেরকে কখনো নামও শোনা যায় নাই আর কি। ওরাও বাংলাদেশের কোনো একটা বড় হসপিটালে, ইম্পালস অথবা ইত্যাদি ইত্যাদি বড় হসপিটালে দেখে আমন্ত্রিত চিকিৎসক হিসেবে আসে। এইটা নিয়ে বিশাল পেপার টেপার সব জায়গায় প্রচার হয় যে ভারত থেকে বিশেষজ্ঞ অমুক ডাক্তার আসতেছেন, আপনারা সিরিয়াল দেন বা এরকম করেন। মানে কাস্টমারের মনোজগতে একটা ঢেউ খেলে যায়। অবশ্যই খেলে। তো ফলে হয় কি, আমাদের একটা সবসময় ধরেন এরকম একটা প্রবণতা আছে। আপনি চিন্তা করেন, যখন কেউ বলে যে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে যে ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ আসছে, তখন মানুষের কাছে মনে হয় ঢাকায় মনে হয় খুব বড় ভালো ভালো ডাক্তার। কিন্তু আসলে বেসিক যদি চিন্তা করে দেখেন, আপনার বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই যেগুলোতে মেডিকেল কলেজ আছে, এখানে অবশ্যই খুব ভালো মানের ডাক্তার আছে। কিন্তু ওই যে একটা ট্রেন্ড মানুষের মধ্যে যে অমুক জায়গা থেকে আসতেছে, তারপরে যদি আবার দেশের বাইরে থেকে আসতেছে, তখন বিদেশি ডাক্তার, এটা মানুষের মধ্যে একটা খুব বেশি আলোড়ন তুলে। তো স্বাভাবিক আমি বলতে চাই, এই প্রচারণাটা ওরা খুব মানে স্ট্রং, এবং ওরা এটা করার জন্য বাংলাদেশে অলরেডি বিভিন্ন মিডিয়া এবং তাদের নিজস্ব কিছু এজেন্টও আছে। জি জি, অনেক হাসপাতালের আছে যারা হচ্ছে মানে খুব বাজেভাবে বললে যে ওরা ওদের সাথে একটা চুক্তি ভিত্তিক, যে এখান থেকে যদি ওরা পেশেন্ট ইন্ডিয়াতে পাঠাতে পারে, তারা ওটার একটা পার্সেন্টেজ কমিশন ওরা নেয়। তো ফলে এখানের অংশ দেখা যায় তাদেরও একটা ইন্টারেস্ট থাকে যে বাংলাদেশের ওই জায়গায় যদি দেখাই, তাহলে তো আমি এই অংশটা পেতাম না, কোনোভাবে রুগীকে বুঝে যদি ইন্ডিয়া পাঠাইতে পারি, আমার ইয়াটা তো পেয়েই গেলাম। কিন্তু বড় ইয়াটা হচ্ছে আসলে ওই রুগীরা কি আসলে পারফেক্ট চিকিৎসা পাচ্ছে কিনা, বা সে কি আসলে ঠিক জায়গা মতো যেতে পারতেছে কিনা। কারণ এখানে একটা বড় দালাল চক্র ডিল করে। হ্যাঁ, যেমন ধরেন সে বলে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব, বা ভিসা সংক্রান্ত একটা ব্যাপার আছে। ফলে যে সাধারণ মানুষ যারা খুব বেশি আসলে জানে না, যারা একটু এলিট শ্রেণী, ওরা হয়তো নিজেরাই খোঁজ নিতে পারে কার কাছে যাবে, কোথায় থাকবে কি। কিন্তু অন্য যারা এরকম শুধু ঝুঁকের বসে বসে শুনে শুনে যায়, তারা দেখা যায় এই বিষয়গুলো
খুব ভালো জানে না, ফলে তারা একটা দালালের খপ্পরে পড়ে। তারা দেখা যায় ওখানে গিয়ে একটা দীর্ঘ সময়ের জন্য চিকিৎসার জন্য, এরকমও আমি দেখছি মাসের পর মাস চিকিৎসার জন্য ওখানে থাকতে হচ্ছে তাদেরকে। ফলে হচ্ছে তখন ওরা আসলে বাধ্য হয়ে এই প্রক্রিয়াটার মধ্যে পড়ে যায়। তখন আসলে সব কিছু এরকমও দেখা যায় যাদের সামর্থ্য এত নাইও, নিজের লাশ সহায় সম্বল এগুলো বিক্রি করেও ভারত যাচ্ছে যে একটা ভালো চিকিৎসার জন্য। একটা নাম শুনছে, ধরেন খুব নাম ধরেই আমি যদি বলি, বিখ্যাত কার্ডিওলজিস্ট দেবী সিটি, এগুলো মিডিয়াতে প্রচুর আসে, ওনার বিভিন্ন বক্তব্য কার্ডিয়াকে নিয়ে। হ্যাঁ, এবং এগুলো শুনে শুনে মানুষের মধ্যে মনে হয় যে উনাকে যদি আমি দেখাতে পারি মনে হয় আমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি, আমি তো সার্জারি সেক্টর, তারপরেও আমি যদি বলি বাংলাদেশের এখন কার্ডিওলজি মানে আমাদের হার্টের যে চিকিৎসা, এটার মেডিসিন এবং সার্জারির যে চিকিৎসার মান, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিখ্যাত ইয়াদের মতোই বাংলাদেশে মনিরুজ্জামান স্যারের মতো এবং বেশ কিছু বিখ্যাত এখন কার্ডিয়াক সার্জন বাংলাদেশেই আছে। কিন্তু আমরা হয়তো এই প্রচারণাটা করতে না পারার দরুন, এই গ্যাপের দরুন দেখা যায় যে উনার বা উনার চেয়ে আরো নিম্নমানের কাউকেই ওরা গিয়ে ওখানে দেখাচ্ছে। সারা ইন্ডিয়া জুড়ে তো আর ডেবি সিটি নাই, কিন্তু দেখা যায় ওই এক নামে গিয়ে দালালের খপ্পরে পড়ে একজন দেখা গেল নর্মাল ডাক্তারের চিকিৎসা নিয়ে তারা ফিরে আসে। আচ্ছা, কিন্তু এমন কি হতে পারে যে ধরেন তারা যারা ইন্ডিয়া যায় মূলত তারা হয়তো বাংলাদেশে ভালো ডাক্তারের দেখাই পায় না, বা দীর্ঘসূত্রিতা থাকে, বা দেখা যায় হয়তো ডাক্তার বা সাপোর্টিং স্টাফের আচরণ, এমন কি কোনো তফাৎ থাকতে পারে? আচরণ কিছু ব্যাপার তো আছেই। আপনি ধরেন একটা সমাজে একটা দেশে সবাই কখনো ভালো হয় না, তো ফলে হচ্ছে যদি এক নম্বর অংশ যদি আমি তুলে ধরি যে ইন্ডিয়া যাওয়ার একটা কারণ একটা হইতে পারে যে আমি প্রথমেই বলছি, একটা হলো মার্কেটিং আমাদের দেশে খুবই দুর্বল। মানে আমাদের দেশের মিডিয়ার মানে আমার অবজারভেশন হচ্ছে তারা নেগেটিভ জিনিসকে প্রচার করতে যতটা উৎসাহী, একটা ভালো জিনিস যে আমাদের দেশের একটা বিখ্যাত সার্জারি হয়েছে, কোনো একটা এমন প্লাস্টিক সার্জারি হয়েছে যে হাত কেটে গেছে সেটা জোড়া লাগাই ফেলছে, একটা আঙ্গুল কেটে গেছে দুইটা মাথা জোড়া লাগা, এরকম ইয়াকে অপারেশন আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। এগুলো বেশ কিছু নাম হলেও কিন্তু আপনি খুব খেয়াল করবেন এগুলোর প্রচারণা যতটুকু, এর চেয়ে কোথাও একটা মানে রুগী মারা গেছে যেটা হয়তো কোনোভাবেই প্রমাণিত না যে এটা ডাক্তারের ভুলের জন্য মারা গেছে, কিন্তু মিডিয়াতে বা ইয়াতে আপনি দেখবেন যে একদম হেডিংয়ে দিয়ে দিচ্ছে যে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। তো ফলে হয় কি, আপনার চারপাশে যারা মিডিয়া দেখে সমাজে সব ধারণার মানুষের মধ্যে এরকমই তৈরি হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা মনে হয় চিকিৎসা পারে না, তাদের ভুল করে, সুতরাং আমরা তো ভাই নিজেরা মরবো নাকি, সুতরাং তাদের মধ্যে এরকম এটা একটা প্রবণতা। ফলে আমি বলবো আসলে যতটুকু না চিকিৎসার অবহেলার ইয়ার জন্য যায়, বেশির অংশ হচ্ছে একটা ভুল প্রচারণার জন্য, যে পজিটিভ জিনিসকে আমরা তুলে ধরতে পারতেছি না, বরং নেগেটিভ জিনিসকে উৎসাহিত করতেছি। তাতে মানুষের মধ্যে ডাক্তার নিয়ে একটা বিরূপ ধারণা, বিশেষ করে দেশীয় ডাক্তার দিয়ে নিয়ে একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তো ফলে স্বাভাবিক তারা চিন্তা করে যে ভালো কোথায় হতে পারে, যেহেতু কাছাকাছি হচ্ছে ইন্ডিয়া, সেটা একটা ইস্যু না। এটা তো মিডিয়ার একটা পার্ট গেল, আমি বলছি যে আচরণগত ইয়াতে, মানে এটা যেহেতু সার্ভিস ব্যাপার, এটা একটা অংশ, মানে এটাকে আমি একদম প্রথম পয়েন্ট কেন বারবার এটা বলতেছি, এইটা আপনি এই যুগটা হচ্ছে খুবই ফাস্ট যুগ। আপনি দেখেন, আপনি এখানে বসে একটা কিছু করবেন, সারা ওয়ার্ল্ডে ধামধাম করে এটা ছড়াই যাচ্ছে। আপনার সাথে আমি কথা বলতেছি, দেখবেন কিছুক্ষণ সময় পরেই ভিডিও ইয়া হলে সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছে, ফলে এই ব্যাপারটা সবচেয়ে বেশি প্রচার পায়। তা আমি এই জন্য এটা বারবার বলতেছি। সেকেন্ড অংশ হচ্ছে, আপনি যদি দেখেন যে আমাদের দেশে চিকিৎসক এবং যে জনগোষ্ঠী যারা চিকিৎসা পাবে তাদের রেশিওটা কি, এটা যদি আপনি খুব খেয়াল করে দেখেন, আমাদের জনগোষ্ঠীর তুলনায় ডাক্তারের পরিমাণ অনেক কম। হ্যাঁ, যদি আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা ওয়ার্ল্ডের যেগুলো খুব বিখ্যাত আমেরিকা বা ইউকের মতো জায়গায় যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, দেখবেন ওদের জন্য নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য একটা ফিক্সড, ওদের ওখানকার অঞ্চলের একজন ডক্টর আছে যাদেরকে ওরা জিপি বলে। তো এই ফলে হয় কি, একজন ডক্টর কতজন রুগী দেখবে এটার একটা ঠিক করা। এখন আপনি যদি বাংলাদেশে শুধু গভর্নমেন্ট হসপিটালগুলোতে একটু ঘুরে দেখেন যে একজন আউটডোরে একজন ডাক্তার 100-150 রুগী দেখতেছে এবং তার একটা লিমিটেড টাইমের মধ্যে। ফলে আপনি চাইলেও মানে একটা মানুষের পক্ষে এই অল্প সময়ের মধ্যে কোয়ালিটি সার্ভিস দেওয়া পুরোপুরি কখনোই সম্ভব না। সুতরাং আপনি যদি এরকম অবস্থা হয়, ফলে হচ্ছে কি একটা ডাক্তারের উপর অনেক বেশি লোড পড়তেছে, যেটা ইন্ডিয়াতে হয়তো নাই। ওরা ইনস্টিটিউটগুলো ইয়ে করে দেওয়ার কারণে একটা ডাক্তার একটা নির্দিষ্ট পরিমাণে রুগী দেখছে, ফলে হচ্ছে তারা সময় একটু বেশি দিতে পারতেছে। আর আপনার উপর যখন অনেক বেশি চাপ থাকে, আপনার মানসিক একটা স্ট্রেস কাজ করে, সব সময় মেজাজ ঠিক রাখা সম্ভবও হয় না। তো ফলে এইটার কারণ হইতে পারে কখনো ডাক্তাররা হয়তো একটু
জোরে গলায় কথা বলছে, গরম কথা বলছে, যেটাকে আচরণগত একটা সমস্যা হিসেবে সমস্যাও আমরা ধরে দিতে পারি। ধরে নিচ্ছি। তারপরও আপনাকে আমি এটা বলতেই পারি, একদম আমি নিজে যেহেতু এই লাইনে এসে আমার নিজের কথা বলি, বা বাংলাদেশের যাদেরকে আমি চিনি, এরকম প্রচুর ডক্টর আছে যারা রুগীদের সাথে খুব সুন্দর ভালো বিহেভ করে। আমি আমার নিজের প্রফেশনে আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে চেষ্টা করি যে পেশেন্টের কথা শোনার চেষ্টা করি। তো বেসিক্যালি বাইরে যাওয়ার মানে রুগীদের যারা ফেরত আসে আমাদের কাছে, আসলে শুধু যে ব্যাপারটা এরকমই না যে বাংলাদেশ থেকেই রুগী যায়, আলহামদুলিল্লাহ আমার কাছে এবং বাংলাদেশের অনেক ডাক্তারদের কাছে ইন্ডিয়া থেকেও রুগীরা আসলে আসে। রাইট, এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাই আসতাম। মানে আমি কি এখনই বলবো সেটা প্রশ্নটা? না সমস্যা নেই, করতে মানে আমি জাস্ট আপনাকে মানে ওই থিমটার ইয়াটা বলতেছি। তো ফলে হচ্ছে কি মানে এইটা আসলে ভাইস ভার্সা অংশ। এখন আমাদের কাছে ধরেন ইন্ডিয়া একটা বিশাল রাষ্ট্র, এখন ওখানকার ধরেন আমাদের কুমিল্লার সাইডে অথবা যে বর্ডারের সাইডগুলোতে যে অঞ্চলের মানুষরা, ওরা তো হুট করে চেন্নাই ওখানে গিয়ে অমুক অমুক দেখানো হচ্ছে, ওদের কাছে বরং বাংলাদেশ খুব কাছে। এবং দেখা যায় যে ওইসব অঞ্চলের যারা বর্ডার লাইন থাকে ওদের অনেক আত্মীয় বাংলাদেশে থাকে, ফলে তাদের জন্য ওইখানে যাওয়া হচ্ছে বরং বাংলাদেশ অনেক সহজ, আসাও সহজ, এবং তারা ওই চিকিৎসকের চিকিৎসা নেওয়ার যে দীর্ঘসূত্রতা সেটারও প্রয়োজন হয় না। আপনি বাংলাদেশে এটা জানেনই যে এই দেশে মানে চাইলেই আপনি খুব সহজেই একজন স্পেশালিস্ট ডাক্তারও দেখানো যায়, আমাদের দেশে যেটা সম্ভব। আপনি যদি বাইরের ইংল্যান্ড বা ইয়ার কথা বলেন, ইভেন ইন্ডিয়াও আমি দেখছি যে এই রোগীগুলো যায় এক একটা 20 দিন 25 দিন 30 দিন মাসের পর মাস থাকে। কারণ হচ্ছে ওদের ওই সিস্টেম আছে, এত অমুকের অ্যাপয়েন্টমেন্ট অমুক দিন, তার পরীক্ষা নিরীক্ষা এগুলো সেরে তারপরে তাদের ইয়া হয়। তো এর ফলে হচ্ছে এই দীর্ঘসূত্রতার বিষয়টাকে অনেক কমানো যায় হচ্ছে যদি তারা আমাদের দেশে বাংলাদেশে আসে। বাংলাদেশ বর্ডারের পাশে ইন্ডিয়ার যেই সমস্ত অঞ্চলগুলা, তো মানে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন হলো যে এটা মেডিকেল ট্যুরিজমে শুধু বাংলাদেশ থেকে পেশেন্ট ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব ইন্ডিয়া থেকেও প্রচুর সংখ্যক পেশেন্ট, এমনকি আমি যতদূর জানি আপনার কাছেও আসে, মানে দুই একজন হলেও আসে যদি প্রচুর নাও বলি। না আমি রিসেন্ট সময়েও আপনার একটা ইন্ডিয়ান রোগী হার্নিয়ার অপারেশন করেছেন, আমি এরকম আমাদের কাছে আসলে আসলে আপনার ইয়াতে দেখেছি। তো এখন কথা হলো যে আমরা এই মেডিকেল ট্যুরিজমটাকে ইন্ডিয়াকে টার্গেট করে আগাতে পারি কিনা, আমাদের সফল হওয়ার সম্ভাবনা আছে কি? অবশ্যই আছে। মানে আমি এখানে বারবার ওই যে একটা অংশই বলছি, আপনি যদি এই জিনিসটা, যেমন আমি আজকে বললাম, হয়তো আপনার মতো দুই একজনই জানে, আপনি যদি এই জিনিসটা খুব হাইলাইট করে দিতে পারেন যে বাংলাদেশে এরকম মানে ডক্টর আছে যারা ইন্ডিয়ার অনেক ডক্টরদের চেয়েও কোয়ালিটিতে অনেক হাই, ফলে আপনারা এখানে চিকিৎসা নিলে ওদের চেয়ে অনেক সহজে অনেক কম সময়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ট্রিটমেন্ট বাংলাদেশেই পাবেন। এটা যদি ছড়ানো যায় মিডিয়ার মাধ্যমে, ওরা আমাদের দেশে যদি এরকম লোক নিয়োগ করতে পারে, আমরা কেন পারবো না তার দেশে? আমি ওইটাই বলতেছি, সেটা হলো অবশ্যই, বরং আমাদের মার্কেটটা বরং আরো বড় হওয়ার কথা, কারণ ইন্ডিয়া একটা বিশাল রাষ্ট্র। তো ফলে ওদের যে বর্ডারের অংশগুলোর রোগী আসলেও ওদের একটা বড় পোর্শন রোগী আমাদের দেশে আসে। তার মানে এটার একটা খুব ভালো সম্ভাবনা আছে, অবশ্যই আছে। যেভাবে ঢাকা শহরে ইন্ডিয়ার, এমনকি থাইল্যান্ডেরও আছে, সিঙ্গাপুরেরও আছে, অনেক এজেন্ট, অনেক অফিস। তাহলে আমরাও যদি আমাদের হসপিটালের অফিস বা কিছু এজেন্ট ওই পাশ দিয়ে দিই, তাহলে আমরাও তো বেশ ভালো রকম পেশেন্ট পাবো। এটা তো একটা অংশই। সেকেন্ড, আমি আসলে যেটা শুধু আমার দেশের রোগীরা আমার দেশেই সর্বোচ্চ চিকিৎসা পেতে পারে, তাদেরও আসলে কষ্ট করে এই যে ভিসা পাওয়া, এখন ইন্ডিয়ান ভিসা শুনেছেন রিসেন্ট সময় বন্ধ করে দিয়েছে ওরা, অনেক জায়গায় হোটেলও বন্ধ করে দিচ্ছে, থাকার ওরা আমাদের সাথে একটা বেশ বৈরী অবস্থায়ও চলে গেছে, ফলে এখন তো আরো কঠিন। ফলে আপনি চিন্তা করে দেখেন, বরং ওরা যদি ও দেশে না গিয়ে আমরা যদি আমাদের দেশের রোগীদেরকে এই ভরসাটা দিতে পারি যে আপনি এই চিকিৎসা, এর চেয়েও ভালো চিকিৎসা আমার দেশেই সম্ভব, এইটা যদি আমরা প্রচার করতে পারি, এটা যদি আমরা এনশিওর করতে পারি, আমি তো মনে করি আমাদের দেশের রোগীগুলো যদি পজিটিভ ভাইব দেয়, বাইরের মানুষ এমনিই আসবে যে আরে আমার দেশের চেয়ে তো ওদের দেশে আমি চিকিৎসা ভালো পাচ্ছি। ফলে আমার মূল ইয়াটা হচ্ছে আসলে আপনি যদি পজিটিভ নিউজগুলোকে তুলে ধরতে পারেন, হ্যাঁ আপনি যদি চিকিৎসায় কোনো ভুল কোনো যদি আপনি প্রমাণিত করতে পারেন, মানে আমি খুব শ্রদ্ধা রেখেই বলতেছি, সাংবাদিক ভাইরা বা যারা আছে প্রচার করেন, ওনারা আসলে এই মেডিকেল সেক্টরের লোক তো না, তো ফলে কোনো কিছু আসলে সংবাদ প্রচারের আগে অন্তত নিশ্চিত না হয়ে যে কোনো রুগী মারা গেছে বা কোনো রুগী খারাপ হয়েছে, এটা কি
ডক্টরের কোনো ভুল আছে কিনা। Right. মানে মৃত্যু আসলে কাউকে আপনি ঠেকাতে পারবেন না, যদি আল্লাহ তাআলা নির্ধারণ থাকে মানুষের মৃত্যু ওই সময়ই হবে। কিন্তু এইটা কোনো ভুলের জন্য হচ্ছে কিনা এটা নিশ্চিত না করে আপনারা এরকম সংবাদ প্রচার করলে এটা অবশ্যই একটা বড় নেগেটিভ ইফেক্ট পড়বে। তা আমার অনুরোধ থাকবে এটা না করে আপনারা যাচাই করেন, যদি এরকম কিছু হয় এগুলোর জন্য আমাদের অথরিটিক্যাল বডি আছে, আপনারা ওখানে বিচার দেন, ওখানে এটা তদন্ত হোক, যদি ভুল প্রমাণ হন অবশ্যই আপনি সে বিএমডিসির নিয়ম অনুযায়ী ওই ডাক্তার শাস্তি পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা না করে প্রমাণের আগে যদি আপনি এরকম একটা জিনিস ছড়ান তাহলে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইয়া শুরু হয়। আচ্ছা, তো এই ভুল চিকিৎসায় যদি রোগীর মৃত্যু হয়, আমি জানি না, জানার জন্য বলছি, তাহলে কি ডাক্তারের শাস্তির বিধান আছে বাংলাদেশে? অবশ্যই আছে, কেন থাকবে না? এটা কি মেডিকেলের দিয়ে আছে নাকি এমনি সাধারণ না, মেডিকেল ইয়ে তো আমাদের তো বিএমডিসি যেটা আছে, যারা হচ্ছে আমাদের লাইসেন্স ইয়ে দিয়ে থাকে ওদের কাছে কমপ্লেইন করতে পারে। আমাদের যে ডিজি হেলথ যেখান থেকে গভর্নমেন্ট জব এরিয়া করে ওদের কাছে হচ্ছে লিখিত অভিযোগ দেওয়া যায়। তো সেই অভিযোগ দিলে ওখানে একটা কমিটি হয় যারা তদন্ত করবে, তদন্ত করে তারা সেই অনুযায়ী রিপোর্ট দিবে। সেটা যদি মানে তার কোনো ভুল বা ইয়া প্রমাণ হয়, যদি মৃত্যু তার কারণে হয়, সেই অনুযায়ী একদম কোডেড আছে যে কোন ধরনের ইয়ার অপরাধের জন্য কি শাস্তি। আপনি রিসেন্ট হয়তো জেনেছেন বেশ কিছু ঘটনায় কয়েকজনের লাইসেন্সও বাতিল হয়েছে, কখনো সাময়িক বাতিল হয়, কখনো হচ্ছে অপরাধ বড় হলে পার্মানেন্টলি বাতিল হতে পারে। শাস্তির বিধান অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রয়োগটা জরুরি, যে সঠিকভাবে সেটা জাজ করা হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী সে আসলে শাস্তি পাচ্ছে কিনা। তার মানে এইরকম কোন নেগেটিভ ইস্যু যদি দেশে ঘটে যায়, এরকম হাসপাতাল ভাঙচুর না করে বরং জায়গা মতো কমপ্লেন করা ভালো। না, এইটাই যে ধরেন এই ভাঙচুরের ঘটনাটা কেন উঠে, এই যে ধাম করে যখন মিডিয়া কিছু প্রচার করে ফেলে তখন আমরা তো একটু উৎসাহী যাই, মানে কোথাও উপলক্ষে পেলে দেখা যায় যে মেন্টাল মানসিক ইয়াটা ধরে রাখতে পারা যায় না, গিয়ে ভাঙচুর করে নিজের মনের ক্ষোভটা মিটায়। হ্যাঁ, এখন ধরেন যার গায়ে আপনি অপরাধ করেন হাত তুলে ফেললেন, তুলে ফেললে আর পরে প্রমাণ করে তো আর আসলে লাভ নাই। বরং আপনি যদি প্রমাণ করতে পারেন, বাংলাদেশের আইনই আছে, শুধু এই না, যদি এরকম কোন প্রমাণ হয় যে তার কারণেই মৃত্যু হয়েছে, সেটার জন্য ফৌজদারি মামলাও হতে পারে, এটাও কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাকে আগে আসলে নিশ্চিত করতে হবে এবং ওই যে বোর্ডটা হবে সেটা থেকে বলতে হবে এরকম হয়েছে। আমরা এটার কখনোই বিপক্ষে না, যে মানে সব মানুষ কখনো ভালো হবে না, এটা আমি বলছি। ডাক্তারদের মধ্যে অবশ্যই ভালো খারাপ আছে, তবে সব সমাজেই আমি বলবো যে ভালোর সংখ্যাই অনেক বেশি। মানে আমরা যদি ভালোগুলোর প্রচার করতে তাহলে হয়তো দেখতেন যে এই নেগেটিভগুলো আসতোই না। আচ্ছা, আমাদের পেশেন্টদের তরফ থেকে একটা কমন একটা অভিযোগ কিন্তু আছে, সেটা প্রয়োজনের তুলনায় টেস্ট করতে দেয়া, এমনকি বোধহয় কিছু মেডিসিন দেওয়ারও সাজেস্ট করার একটা ব্যাপার আছে। এরকম কি আসলেই ঘটে নাকি এটা পেশেন্ট তরফ থেকে তারা মন গড়া কথা বলে যে আমাদেরকে অতিরিক্ত টেস্ট দিল এরকম? এখন দেখেন যে পরীক্ষা কি লাগবে এটা তো আসলে ঠিক রুগী ঠিক করবে না। মানে একটা রুগীর কে দেখার পরে মানে ডক্টর চিন্তা করবে যে তার জন্য কোন পরীক্ষাগুলো প্রয়োজন, কারণ তাকে তো রোগ ধরতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যদি চান যে আমি কি রোগ হয়েছে সেটা জেনেই চিকিৎসা করব, তাহলে আপনাকে অবশ্যই ডক্টরের ক্লিনিক্যাল দেখার সাথে ইনভেস্টিগেশন মিলাতে হবে যে তার এই রোগটা আসলেই নিশ্চিত কিনা, তাহলেই না আপনি পারফেক্ট চিকিৎসা পাবেন। হ্যাঁ, তাহলে ফলে হচ্ছে যে আপনাকে যদি রোগ ধরতে হয় তাহলে অবশ্যই পরীক্ষা করতে হবে এবং যেই রোগীর জন্য যেটা প্রয়োজন সেটাই দেওয়ার কথা, এটার বাইরে দেওয়ার কোনো সুযোগও নেই। এখন হচ্ছে কেউ আমি যদি বললাম, যদি কেউ যদি এরকম আনইথিক্যাল প্র্যাকটিস করে, সেটা তার অবশ্যই নিজস্ব দোষ, নিজস্ব পার্সোনালিয়া, কিন্তু এইটার দায়ভার আসলে সবার উপরে ইন জেনারেল দেওয়াটা আসলে ঠিক না আর কি। আচ্ছা, আরো একটা ছোট অভিযোগ আছে, আমি কি বলবো? অবশ্যই বলেন। বলে যে ডাক্তাররা প্রথমে টেস্ট দেয়, সাথে কিছু ওষুধ দেয়, আচ্ছা, এরপরে টেস্টের রিপোর্ট আসে, ওই ওষুধ বাদ দিয়ে আবার নতুন ওষুধ দেয়, এরকম মানে একটা কমন একটা অভিযোগ। তো এই জন্য বললাম আর কি এখন আপনাকে ধরেন আজকে যে মানে আমি ঠিক যদি খুব চলে যাই যে যারা একটু সিনিয়র প্রফেসর, অথবা যদি আমি দেশের বাইরেই চলে যাই, যেমন যেই দেশে আমার ইন্ডিয়া যাচ্ছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ওদের চিকিৎসার প্যাটার্ন কি। ওদের যে যদি আমি বাইরের দেশে ইন্ডিয়ার কথাই বলি, ওখানে গেলে এখন এক নাম্বার হচ্ছে আপনাকে ভিসা এবং যেই ডক্টরকে দেখাবেন তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যেতে হবে। অ্যাপয়েন্টমেন্টের একটা নির্দিষ্ট ডে আছে, ওখানে যাওয়ার পরে ওদের মানে এ বাল্ক অফ ইনভেস্টিগেশন একদম পুরো সেট করা ওদের ইনভেস্টিগেশন আছে, তারা তাকে সব এরকম করতে দেয়। এবং আপনি যেটা বললাম আমাদের দেশেও যদি আপনার কাছে যান, যদি আপনার কাছে ধরেন ডক্টর গেল, আপনার কমপ্লেন শুনে উনি ইনভেস্টিগেশন গুলো দিল, কিচ্ছু লিখলো না, আপনিই ঠিক বাইরে এসে কি বলবেন? বাইরে এসে তখন এটাই বলবে যে ডাক্তার ওষুধও লিখলো না, তাকে
1000-1500 টাকা ভিজিট দিলাম, হ্যাঁ হ্যাঁ মানে আমি মেন্টালিটিটা এটা বুঝাতে আছে, চাচ্ছি। আছে, তো ফলে হচ্ছে কি আপনার মধ্যেই তো দ্বিচারিতা, যে আমি চাই যে ডাক্তার কিছু লেখুক, আবার লিখলো কেন ওষুধ ছাড়া সেটা নিয়েও কমপ্লেন। তো ফলে হচ্ছে আমরা যেটা করি, কারণ আমরা এতদিন ধরে যে ক্লিনিক্যাল একটা আই তো আমার আছে, রাইট। যে উনাকে দেখে আমার তো একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস তৈরি হয়েছে উনার এই রোগ হতে পারে। আমরা সাধারণত প্রাথমিকভাবে যেটা আমি চিন্তা করি তার হয়তো, অথবা তার যে সিমটমটা আছে, যে কমপ্লেনটা নিয়ে আসতেছে সেটা কমানোর জন্য আমরা ওষুধ দিই। তারপর ফাইনাল যখন আমার যে চিন্তাধারা আর যখন পরীক্ষাগুলো দিয়ে রোগটা নিয়ে নেব, তখন স্পেসিফিক হয় ওষুধটা আমরা যোগ করি। এটাই হলো আসলে যে কোনো ইয়ার সিস্টেমে এরকম, আমরাও তাই করি। বিশেষ করে ধরেন আমার যদি সার্জিক্যাল ইস্যু হয়, সার্জিক্যাল ইস্যু হলে আমাদের কাছে যখন রুগী আসে, আমরা ক্লিনিক্যালি তো আসলে রোগ একটা ধরে ফেলি। ইনভেস্টিগেশন কেন? আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, যে আমি যা চিন্তা করতেছি সেটা ঠিক আছে পরীক্ষাও সেটা বলে কিনা। তাহলে দুইটা যখন ম্যাচ খাবে তখনই আমরা ডিসিশন নিব, আমরা কি ওষুধের চিকিৎসা করব অথবা অপারেশনে যাব, তাই না ব্যাপারটা? তো ফলে হচ্ছে যখন এরকম ইয়াগুলো পাবো তখন আমরা ওই ডিসিশনে পৌঁছতে পারবো। আচ্ছা, একটু আগে আপনি দেবী শেঠির নাম উচ্চারণ করলেন, ইন্ডিয়ার একজন ডাক্তার, উনি মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, দেবী শেঠি। তো এরকম আমাদের বাংলাদেশে এরকম মানে কতজন ডাক্তার আছে বিভিন্ন ইয়েতে? আমরা আসলে এরকম নাম্বার তো আসলে বলা কঠিন, মানে হ্যাঁ নাম্বার মানে কিন্তু এমনি আপনি এরকম যদি একটু এভরি সেক্টর, আপনাকে বললাম বাংলাদেশে এভরি সেক্টরে একদম প্রতিটা ধরে ধরে আমি যদি বলি, আমাদের সার্জারি, ল্যাপারোস্কোপিক অথবা কোলোরেক্টাল, হ্যাঁ, অথবা ক্যান্সার সার্জারি, কার্ডিওলজি, হ্যাঁ, তারপর কার্ডিয়াক সার্জারি, হ্যাঁ, এবং আদার্স আপনার মেডিসিন সহ গাইনোকোলজিস্ট, এরকম যদি বাংলাদেশে প্রতিটা সেক্টরে খুব ভালো মানের একটা বাল্ক অফ সার্জন এবং মানে ফিজিশিয়ান বাংলাদেশে অবশ্যই আছে। তাই অবশ্যই, এতে কোনো মানে একদম আপনাকে গ্যারান্টি দিয়েই বলতেছি। আচ্ছা। এখন থিমটা হচ্ছে যে মানে এই নামটাই কি ইস্যু কিনা। ধরেন বাংলাদেশে এরকম ডাক্তারও আছে যারা খুব বেশি হাইলাইটেড না, প্রচারিতও না, কিন্তু তার চিকিৎসার মানে এত ভালো যে, যেমন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ডাক্তার, যার চিকিৎসার জন্য দেখা যায় যে রুগীরা দোয়া দিয়ে যায়, তাকে সে ভিজিট খুব দিতে পারে না, তার গাছের একটা লাউ দিয়ে যায়, তার চাষ করা একটা মাছ দিয়ে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো এটা তো এই আন্তরিকতার মধ্যে, ফলে এইটা আসলে এরকম আপনি যদি বলেন, এক হচ্ছে যে হাইলাইটেড ডাক্তার, একটা হলো একটা ইস্যু, যেমন দেবী শেঠি, উনি হচ্ছে মিডিয়া হাইলাইটেড ডক্টর, হি ইজ এ গুড ডক্টর, মানে নো কোশ্চেন, কিন্তু উনার চিকিৎসা কি সারা ভারতে সবাই নিতে পারে? উনার চিকিৎসা কি বাংলাদেশ থেকে যারা সবাই নিতে পারে? মোটেই না। তো ফলে আপনি এইটা না খুঁজে আপনি বরং চিন্তা করেন যে বাংলাদেশে, আমি একটু বলে, প্রতিটা 64টা জেলায় এরকম মানের অনেকগুলো ডাক্তার আছে। এইটা যে একবারেই হাই লেভেলের প্রফেসরই হইতে হবে এরকম না না না। কিন্তু আপনি যদি বলেন যে এরকম স্পেসিফিক নামের অংশ, আপনি যদি বলেন কোলোরেক্টাল সার্জারিতে ফজলুর রহমান স্যার আছে, আরো বেশ কয়েকজন ইয়া আছে, জাহিদ স্যার আছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যদি কার্ডিওলজিতে বলেন মনিরুজ্জামান স্যার, একদম বিখ্যাত কার্ডিয়াক সার্জন, হ্যাঁ, তারপর এরকম প্রত্যেকটা সেক্টরে আপনি যদি দেখেন খুব ভালো ভালো ডক্টরই আছে। কিন্তু আমার থিমটা হচ্ছে যে ঠিক এরকম স্পেসিফিক নাম ধরে ইয়ে করতে গেলেই তখন হবে কি আপনি সিরিয়ালে পাবেন না, আপনার হচ্ছে তখন হচ্ছে নিজের মনের মধ্যেও একটা ইয়ে তৈরি হবে যে মানে আমি দেখা দিয়ে গেলো 6 মাস ভরতে হবে, 3 মাস অপেক্ষা করতে হবে। এটা না করে আমার মনে হয় প্রতিটা সেক্টরে আরো জুনিয়র, বরং এখন আসলে যারা বের হচ্ছে ওরা আরো বেশি জ্ঞান নিয়ে বের হচ্ছে, আরো ভালো নিজেদেরকে স্কিল করে বের হচ্ছে। ফলে এরকম মানের একদমই আমাকে প্রথম সারি দিয়ে দেখাইতে হবে এটা না করে, আপনি যদি ঠিক ধরেন ওনারা প্রফেসর, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখান, অ্যাসোসিয়েট প্রফেসর দেখান, তাহলে আপনি কিন্তু একটা সুন্দর ডিস্ট্রিবিউট হয়ে যায়, সব রোগীরা সমানভাবে ভালো চিকিৎসা পেতে পারে। আচ্ছা, আমরাও যখন আমাদের ডাক্তার বন্ধুদের সাথে কথায় বসি, তারাও কিন্তু বলে যে বাংলাদেশে প্রচুর সংখ্যক বেশ ভালো ভালো ডাক্তার আছে, তারা ভালো চিকিৎসা দিয়ে যাচ্ছে। তো এখন আমার প্রশ্ন হলো যে এত সংখ্যক ভালো ডাক্তার থাকার পরেও বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি পেশেন্ট, মানে আমার মনে হচ্ছে, আমি নন মেডিকেল লোক, আমার মনে হচ্ছে খুব বেশি সংখ্যক পেশেন্ট দেশের বাইরেই যাচ্ছে। তো এটা কেন হচ্ছে আসলে? মানে এটা তো আমি অলরেডি প্রথমেই আপনাকে বলেছি, এটা একটা মিডিয়া হাইপ। মানে এটা কি শুধু মানে এটা কি এমন হইতে পারে যে আমরা আসলে আমাদের ভালো ডাক্তারকে তেমন ভালো প্রমোট করছি না? এটাই আমি বললাম মিডিয়া হাইপ, মানে হচ্ছে যে আমরা আমাদের নিজের ভালো দিককে প্রচার করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা এটাকে প্রচার করতে পারি, এটা একটা অন্যতম অংশ, আমি বারবারই বলছি অন্যতম অংশ। সেকেন্ড যদি অংশগুলো বলছি, এক হচ্ছে আমাদের মানে রুগীরা যেটা চায় যে তাকে খুব সময় দিক ডাক্তার, হ্যাঁ, তাকে খুব তার সাথে বিহেভ খুব ভালো করুক, অ্যাসোসিয়েটেড যে স্টাফ যারা আছে, নার্স এবং আদার্স গুলো, তারা রুগীর সাথে খুব ভালো
আচরণ করুক, মানে আসলে আমরা রুগীরা চাই হচ্ছে এগুলো, আমরা কিন্তু চিকিৎসা বুঝি না হ্যাঁ, যে একজন মানে এই চিকিৎসা ডাক্তার নেওয়ার কি আগে, দিল হ্যাঁ, আর হচ্ছে ইন্ডিয়ান ডাক্তার কি দিল, এইটা কিন্তু সবার হাইলাইট হচ্ছে এই জিনিসগুলো। And এই জিনিসে হয়তো কিছু কিছু জায়গায় আমাদের গ্যাপ আছে, যেটা হচ্ছে বললাম বিহেভিয়ারাল যে বিষয়গুলো, আমাদের কিছু কিছু ডক্টর বা যারা হচ্ছে খুব বেশি নামদাম তাদের ব্যস্ততার জন্য, এবং আমি যে বললাম রেশিও, যে রেশিওটার জন্য এত পরিমাণ লোড নিতে না পারার জন্য হয়তো অনেক সময় মেজাজ হয়ে তারা তাদের মানে বিহেভটা ঠিক রাখতে পারে না। কিন্তু আমি আপনাকে এশিওর করতেছি, আমি সহ বা এরকম বাংলাদেশে এখন অহরহ প্রচুর এরকম ডাক্তার আছে যাদের সাথে রুগীর সাথে ডাক্তারের খুব ভালো সম্পর্ক আছে। আপনি যদি বা আমরা যদি বাংলাদেশের মিডিয়া যদি এই জিনিসটাকে হাইলাইট করতে পারি যে আমাদের দেশেও এরকম লেভেলের ডাক্তার আছে যারা রুগীকে ভালো সময় দেয়, যারা রুগীর সাথে ভালো বিহেভ করে এবং সাথে তাদের চিকিৎসার মানও খুব ভালো, তাহলে আমি আশা করব বরং মেডিকেল ট্যুরিজমের অংশ বাংলাদেশেই আরো ভালো গড়ে উঠবে। বরং উল্টা হতে পারে যে ইন্ডিয়া থেকে একসময় রুগী আমাদের কাছে আসা শুরু করবে, গণহারে রোগী আসা শুরু করবে। ইনশাআল্লাহ, হ্যাঁ, জি, সেটাই আশা। আপনার কথাই যেন আল্লাহ কবুল করে নেন। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, আমাদের আরো বেশি কৃতজ্ঞতা জানবেন। নিশ্চয়ই আমরা আপনাকে আরো আমন্ত্রণ জানাবো, আরো আপনি আমাদের মাঝে আসবেন। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইনশাল্লাহ আমিও আপনাদের এই মেডিকেল ট্যুরিজমের সাথে থাকতে পেরে আনন্দিত। জি, আপনাদেরও ভালো এবং মঙ্গল কামনা করছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা ডক্টর ফয়সালের কথা শুনলেন। উনি খুব ঝরঝরে ভাষায় অনেক কিছুই ব্যাখ্যা করে গেলেন। আমি তো ডাক্তার নই, যার জন্য হয়তো একই রকম প্রশ্ন 2বার 3বার হয়ে গেছে। তো এটা আমার মনের একটা কিউরিসিটি ছিল যে বাংলাদেশ থেকে এত সংখ্যক রোগী দেশের বাইরে যায়, তাহলে দেশের বাহির থেকে কেন বাংলাদেশে আসে না? তো ওনার কাছে জানলাম যে আসলে দেশের বাইরে থেকেও, বিশেষত ইন্ডিয়া থেকেও অনেক সংখ্যক রোগী বাংলাদেশে আসে, চিকিৎসা নেন। হয়তো সেটা আমাদের তুলনামূলক বিচারে অনেক কম, কিন্তু আসেন এবং তারা সন্তুষ্ট হয়ে ফিরে যান। আশা করি বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের যত মিডিয়া হাউস আছে তারা সবাই বাংলাদেশের ভালো ভালো ডাক্তার, ভালো ভালো চিকিৎসা, এটাকে আরও ভালো ভালো বেশি বেশি প্রমোট করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমে আশপাশের দেশগুলোর তুলনায়, প্রতিবেশী দেশগুলোর তুলনায় শক্ত অবস্থানে দাঁড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।